এই হকার উচ্ছেদ নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বর্তমান শাসক দলের নেতানেত্রীরা যে কথা বলছেন যে একটা সুন্দর রাস্তা হবে। আরে অনিকেত, কি বলছো? রাস্তায় হাঁটা যায় না, একটু ভালো করে হাঁটা যাবে। বাংলাদেশ রোহিঙ্গায় ভরে গেছে, তাদেরকে তো বার করা প্রয়োজন। তাহলে তাদেরকে একটা কথাই আমি বলতে চাই যে এর জন্য উচ্ছেদ প্রয়োজন ছিল না, প্রয়োজন ছিল সংস্কারের। তাহলে কেউ হয়তো রাস্তাটা একটু বেশি দখল করেছে, তাকে আপনি 2 ইঞ্চি বা 3 ইঞ্চি ভিতরে যেতে বলতে পারতেন। কেউ হয়তো দোকানের একটু ঘিঞ্জি হয়ে গেছে, তাকে দুটো দোকান এপাশ ওপাশ আপনি সরানোর কথা ভাবতে পারতেন। তার জন্য আপনি হকার ভাইদের সাথে আলোচনা করতে পারতেন, এখানে ইউনিয়নের যারা কর্মী সংগঠক আছে তাদের সাথে কথা বলতে পারতেন। এই ছিল আপনার কাছে সহজ সমাধান। তাহলে এই সমস্যাটা এইভাবে সহজভাবে বিশ্লেষণ করার জায়গা নয়, এর সমস্যা অনেক গভীর। মেডিকেল ভাষায় আমাকে যদি বলতে হয় তাহলে ক্রনিক সমস্যা। তাহলে সমস্যার ভিতরে যদি ঢুকতে হয় একজন চিকিৎসক হিসেবে, তাহলে সামাজিক সমস্যার ভিতরে যদি আমি দেখি, তাহলে আমি বলতে চাই যে আজ স্বাধীনতার 75 বছর বয়স, কেন আজকের সমাজেও এই ধরনের হকার থাকবে? একটা রাষ্ট্র, সে তো কর্মসংস্থান দেওয়ার কথা বলে, সে তো শিক্ষা দেওয়ার কথা বলে, সে তো স্বাস্থ্যের কথা বলে, সে তো মানুষের পুনরুদ্ধারের কথা বলে, সে জীবন জীবিকার কথা বলে। আপনারা যদি বর্তমান সরকারের সংকল্পপত্র দেখেন, সেই সংকল্পপত্রেও তারা নানান মানুষের কর্মসূচির কথা, নানান রিক্রুটমেন্টের কথা, এখনো গাল ভরা কথা তারা সকাল সন্ধ্যা দুবেলা করে সংবাদ মাধ্যমে আমরা প্রত্যক্ষ করছি। তাহলে সেই অভিজ্ঞতা থেকে যদি দেখতে হয়, তাহলে এই যে রেলের পাশের অগণিত জমি, এখন শুধু আর সেটা রেল নয়, রেল সহ সমগ্র জায়গাতেই তারা উচ্ছেদের কথা বলছে। তাহলে উচ্ছেদ তারা করতে চাইছে কেন? মোটিভটা কি? উদ্দেশ্য কি? তাহলে বা এই উচ্ছেদ যদি করতেই হয়, সেই উচ্ছেদ কি যোগ্য না অযোগ্য, না ন্যায়সঙ্গত, না বেআইনি না অবেআইনি? তাহলে জায়গার কথা যদি বলেন, তাহলে সেই জায়গা বেআইনি, ঠিকই বলেছেন। কিন্তু একজন হকার, সে হকার হলো কেন? তাকে হকারি করতে আসতে হলো কেন? আপনারা যদি দেখেন 2019-এর অতিমারির ঘটনা, একজন চিকিৎসক হিসেবে যেটা আমরা প্রত্যক্ষ করেছি, তারপর যদি দেখেন তার পরের আগের হকারের সংখ্যা দেখুন, তার পরের হকারের সংখ্যা দেখুন। তাহলে এই কর্মসংস্থান করার জায়গাতে রাষ্ট্রের ভূমিকা কোথায়? শিক্ষাতে রাষ্ট্রের ভূমিকা কোথায়? তাহলে আজকে যে জমি, বেআইনি জমির কথা আপনি বলছেন, সেই জমি হয়তো বেআইনি হতে পারে, কিন্তু মানুষগুলো তো বৈধ। তাহলে এই মানুষগুলোর উপর আপনি বুলডোজার চালাচ্ছেন কেন? এই মানুষগুলো তো আপনাদেরকেই ভোট দিয়ে এসেছে। সংবাদ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় তো এই কথা তারা পরিষ্কারভাবে বলছে যে এই বিজেপি সরকারকে তারাই ভোট দিয়ে এনেছে। তাহলে ভোটটা আপনার উদ্দেশ্য নয়, তাহলে মোটিভ আরো ভিতরে। তাহলে মোটিভ কোথায়? তাহলে যদি আজকে বলতেই হয় যে বেআইনির জায়গা, দেখুন আপনারা অভয়ার ন্যায় বিচারের আন্দোলনে দেখেছেন, আপনারা এখানে হয়তো অনেকেই থেকেছেন। তাহলে যদি বলতে হয় যে অভয়ার ন্যায় বিচার চাই, তাহলে যখন আমাকে রাষ্ট্র প্রশ্ন করছে তুমি কর্মবিরতি করতে পারো না, তুমি কর্মবিরতি কন্টিনিউ রেখে এই আন্দোলন কন্টিনিউ করতে পারো না, তাহলে আমরা কি তা মেনেছিলাম? তাহলে আমরা তা মানিনি। তাহলে বলছে স্বাস্থ্য দুর্নীতির বিরুদ্ধে তুমি লড়াই করতে হলে তুমি কর্মবিরতি করতে পারো না, তুমি প্রিন্সিপালকে ওইভাবে কথা বলতে পারো না, তুমি ডিএমই ডিএইচএস প্রিন্সিপাল সেক্রেটারিকে এইভাবে কথা বলতে পারো না। তাহলে আইনসঙ্গত যা, তাই কি ন্যায়সঙ্গত হয়? তাহলে ন্যায় অনেক উপরে, ন্যায় মানবিকতার কথা বলে, মূল্যবোধের কথা বলে, নৈতিকতার কথা বলে, এবং সত্যিকারের যে মোটিভ আছে সেই মোটিভের কাছে পৌঁছাতে আমাদেরকে লক্ষ্য করে পৌঁছাতে সাহায্য করে। তাই ন্যায়টাকে আঁকড়ে ধরা দরকার। এই আমার এই কনভেনশন থেকে বলা প্রথম বক্তব্য। তাহলে ন্যায়কে আঁকড়ে ধরা দরকার, মানবতা, বিবেক, মূল্যবোধকে সামনে রেখে। আচ্ছা, আইনের কথার দিকেই যাওয়া যাক না একটু। কেন আমরা বেআইনি বেআইনি করছি? আপনি তাহলে একটা বলছেন যে এটা বেআইনি জমি, আচ্ছা মেনে নিলাম বেআইনি জমি। আপনি যেই হকার উচ্ছেদ করে দিলেন, তার জীবন জীবিকা, কর্মসংস্থান, তার জীবনের যে সমস্যা, তার লাইফের যে জায়গা, সেই রাষ্ট্র যদি তার জীবনই না দিতে পারে, জীবিকাই না দিতে পারে, তাহলে কি রাষ্ট্র? তার রাইট টু এডুকেশন 2019, তার তার সন্তান সন্ততিদের পড়াশোনার শিক্ষার অধিকার আপনি দিতে পারছেন? তাহলে একটা আইনের কে সামনে রেখে আপনি কতগুলো আইনকে লঙ্ঘন করছেন, কতগুলো নাগরিক অধিকারকে হরণ করার দিকে এগিয়ে যাচ্ছেন। এটা না রাষ্ট্রের আইনের অধিকার হরণ হচ্ছে না? তাহলে আইনের কথা যদি আপনাকে বলতেই হয়, তাহলে তো এই সামগ্রিক জায়গাটাকে আজকে বিচার করে দেখা প্রয়োজন। তাহলে ন্যায়সঙ্গত জায়গা থেকেও এই ভূমিকা রাখা যায় না, আইনসঙ্গত ভূমিকা থেকেও এই হকার উচ্ছেদকে সমর্থন করা যায় না। তাহলে মোটিভ কি? মোটিভ খুব স্পষ্ট এবং পরিষ্কার। দেখুন, সরকারের কাছে নানান জায়গা ছিল, তারা তাহলে হকার ইউনিয়ন, এই যে টাউন ভেন্ডিং যে কমিটি আছে, এটা তো রাষ্ট্রের তৈরি করা কমিটি, যে যারা হকারি করতে আসছে তাদেরকে রেগুলেট করবে, সুন্দর আয়োজনের জায়গা দেখবে, স্পেস এডিকুয়েট আছে কিনা দেখবে,
তাহলে এই বডিকে আপনি স্ট্রেনদেন করতে পারতেন, রাষ্ট্র স্ট্রেনদেন করতে পারতো, বর্তমান সরকার স্ট্রেনদেন করতে পারতো, দিয়ে ছোট ছোট দোকান, ছোট ছোট বাড়ি, যাদের বস্তি এলাকায় আছে তাদেরকে বাড়ি তৈরি করে দেওয়ার জায়গা আপনারা তৈরি করতে পারতেন। কি এমন খরচ হতো? আপনি তো এদের ভোট দিয়ে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন যে আমি আপনাদের নাগরিক অধিকারকে একটা জায়গায় মর্যাদা দেব, যে মর্যাদা আপনারা হয়তো আগে পাননি সেই পূর্ণ মর্যাদায় ফিরিয়ে দেব, কিন্তু সেই মর্যাদার জায়গা কোথায়? তাহলে মোটিভ কি? মোটিভ খুব সুস্পষ্ট। অমৃত ভারত স্কিমে তারা পরিষ্কার ভাবে বলছে যে আমি এই হকার উচ্ছেদকে তুলে দিয়ে ছোট ছোট দোকানগুলোকে রেগুলেট করে ট্রেড ইউনিয়নের নেতারা এখানে সেই পরিকল্পনা সুস্পষ্ট ভাবে রেখেছে। তাহলে এই তো আপনার মোটিভ। যারা আজ উল্লাস করছেন, যাদের আজকে এই যে ভূমিকা দেখে ভালো লাগছে, চা খেতে খেতে বলছেন না দারুণ বস্তি উচ্ছেদ দেখলাম, তারা মনে রাখবেন এই যে ছোট ছোট স্টেশনগুলোতে যখন হলদিরামের দোকান বসবে, ম্যাকডোনাল্ডের দোকান বসবে, ওয়াও মোমোর দোকান বসবে, আপনার পকেটে যখন আপনি হাত দেবেন তখন ওয়াও মনে হবে তো? তাহলে এই জায়গাটাকে আপনারা আর উল্লাসের জায়গায় রাখতে পারবেন কি? তাহলে বিবেকের কাছে, মনুষ্যত্বের কাছে, নৈতিকতার কাছে এই প্রশ্ন রাখবেন। এই আমার আবেদন। যদি আপনাদের এই সবার বাইরেও আপনারা যার সাথে দেখা হবে পথ চলতি মানুষের কাছে এই আবেদন পৌঁছে দেওয়ার চেষ্টা আমি যেমন করব, আপনাদের প্রত্যেকেরই, আমরা এই সবাই যারা আছি প্রত্যেকেরই করা উচিত। আপনারা দেখুন মোটিভ কি? তাহলে মোটিভ যদি এই হয়, আরো যদি গভীরে যান তাহলে মোটিভ আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে খুচরো ব্যবসায়ী যারা আছে, এই যে একটু আগে পূর্ববর্তী বক্তা বলছিলেন যে আমলকিকে কেন্দ্র করে যে লোকাল মার্কেটিং ক্যাম্পেনিং আছে, এই লোকাল মার্কেটিং এর যে রিটেল প্রাইস, তার মূল্য যদি আপনারা ভেবে দেখেন, ইমাজিন করতে পারবেন না। তাহলে তারা চাইছে এই যে রিটেল প্রাইস আছে, লোকাল পার্চেস আছে, এই লোকাল পার্চেসকে হটিয়ে দিতে, হটিয়ে দিয়ে আমার যে ব্র্যান্ডেড জায়গা, সেই ব্র্যান্ডেড জায়গাকে সুপ্রতিষ্ঠিত করতে। তাহলে এই ব্র্যান্ডেড জায়গা যদি সুপ্রতিষ্ঠিত হয়, এই ধনী জায়গা, ধনী পুঁজিপতিদের জায়গা যদি সুপ্রতিষ্ঠিত হয়, তাহলে আপনার পকেটে যেমন টান পড়বে, আজ হোকার ভাইয়ের হাত যেমন কেটে গেছে, সে তার পরিবারের কর্মসংস্থানের কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক সেইভাবে এই যে কেন্দ্র করে যে ইকোনমিক অর্থনৈতিক সিস্টেম, এই অর্থনৈতিক সিস্টেম একটা জায়গায় ভেঙে পড়বে, ধ্বংস মুখে দাঁড়িয়ে যাবে। তাহলে সেই ধ্বংসের মুখের শিকার আমি, আপনি, আমরা, সমস্ত পেশার বর্ণের মানুষ, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই এর শিকার হবেন। তাহলে অভয় আন্দোলন আমাকে যা শিক্ষা দিয়েছে, সেই শিক্ষাকে যদি সামনে রেখে বলতে হয়, আজ এই সমাজের কাছে যে ঘটে যাওয়া ন্যায় বিচারের কে সামনে রেখে যদি বলতে হয়, তাহলে আমরা দেখেছি অভয়ার ঘটনার ক্ষেত্রে যে টালা থানার ভূমিকা, রাজ্য প্রশাসনের ভূমিকা, সিবিআই এর ভূমিকা, বিচারালয়ের ভূমিকা। তাহলে ঠিক এই দিকে আছে একসাথে এক অক্ষশক্তি জোটবদ্ধ হয়ে একে অপরের সাথে লিঙ্ক। আর দেখুন উল্টো দিকে আমরা যারা ন্যায় বিচার চেয়ে দাঁড়িয়েছিলাম, আমরা এখনো প্রশ্ন রাখছি যে দেখুন কি কি ঘটনা ঘটেছিল, কেন এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। তাহলে আজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, রং বর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই অক্ষশক্তির উল্টো দিকে আমাদের শক্তি গড়ে তোলা প্রয়োজন। যদি আমরা এই গড়ে তোলার প্রয়োজন রাখতে পারি, তাহলেই আমরা আন্দোলনের সুপ্রতিষ্ঠিত লক্ষ্য পাবো। তাহলেই আমরা ভবিষ্যতের যে পরম্পরাগুলো আসতে চলেছে, আমরা এখানে অগণিত মানুষ সেই শঙ্কার কথা রেখেছেন, তাহলে সেই শঙ্কার দিকে একটা সুলক্ষ্য এবং ঐক্যবদ্ধ পদক্ষেপ আমরা গড়ে তুলতে পারবো বলে আমার সুচিন্তিত মত। আমার মতের সাথে কেউ ডিফার করতেই পারেন। আলোচনা সব সময়ের জন্য খোলা আছে। আমার চিন্তা বুদ্ধি থেকে আমার মতামত আমি আপনাদের কাছে রাখলাম। ধন্যবাদ।